রাতের ঘুটঘুটে অন্ধকারটা কাটার সাথে সাথেই কিন্তু আমি তোমাদের সামনে আজকে চলে এসেছি। তো আজ অনেক সকাল সকাল ব্লগ শুরু করছি, আর পুরোটা দিন একদম সকাল থেকে রাত পর্যন্ত কত কাজ, কত পরিশ্রম সমস্ত হাসি মুখে করছি, সবটাই কিন্তু শেয়ার করব। আর একজন মাই যে পারে সেই সবটা কিন্তু তোমরা দেখো, আমি জানি তোমরাও আমার মতন পারো। আর বন্ধুরা জানো তো, রাত যখন মানে প্রায় 2:15-20 বাজে আমার কিন্তু ঘুমটা ভেঙে গেছে। একদম ঘুম আসছে না, মনে হচ্ছে কখন মানে সকাল হবে। আমার তো এরকমও মনে হচ্ছিল যে সূর্যকে ডাকি, শিগগিরই উঠে আয় উঠে আয়, একটু দিনের আলো দিয়ে দে, আমি উঠে পড়ি, তাহলে কাজগুলো আমি শুরু করে দিই। তো এরকম অস্থিরতা না ভেতরে কাজ করছে, পুরো রাত কিন্তু আমি ঘুমোতে পারিনি জানো তো। মানে 50 বার তো জেগেছি। তবে মেয়েকে আমি ফোন করিনি, তবে ওর বাবা কিন্তু মেয়েকে ফোন করে তুলে দেবে। কারণ হচ্ছে মেয়ে অনেক ঝামেলা পাকিয়ে তারপরে কিন্তু জানো তো এখানে আসবে, মানে কলকাতা পৌঁছোতে। তো বলছি তোমাদের সাথে, আর তোমরা আমার সাথে থাকো ব্লগটার, আস্তে আস্তে আমি সবটাই তোমাদের সাথে বলবো। আর যেদিনকে সকালবেলা আমি মানে ধরো কোনো জায়গাতে বেরোবো, মানে বাড়ির বাইরে যেদিন আমি থাকবো, সেদিন সকালবেলা আমি চেষ্টা করি একটু বেশি করে জল খেয়ে নেওয়ার। কারণ আমরা মেয়ে মানুষ, রাস্তার বাইরে বেরোলে কিন্তু আমরা বেশি করে জলটা খেতে পারি না, টয়লেট যাওয়ার ভয়ে। আমরা সবাই কিন্তু অ্যাভয়েড করি না বাইরের টয়লেট, যত পরিষ্কারই হোক না কেন, ওখান থেকে কিন্তু নানা রকম রোগ জীবাণু ছড়ায়, সেই জন্য। আর দেখো আমার ঘর পরিষ্কার করে গুছিয়ে রাখলাম, তবে মেয়ে এসে কিন্তু ওখানেই ঢুকবে। আর এই যে ঘরটা, এই ঘরটা তো কালকে তুলেছিলাম, আর পাতিনি জানো তো। ভেবেছিলাম সকালবেলা একদম ধোয়া বিছানার চাদর, ধোয়া মতো একদম পরিষ্কার নতুন চাদর আমি পাতবো, কারণ পোকামাকড় যদি হাঁটে। তো সেই কারণে আমি কিন্তু কাল আর পাতিনি। যাই হোক, আর একটু ঝেড়ে ঝুড়ে আজকে পেতে দিচ্ছি। আর এই বেডশিটটা কোনটা তোমাদের মনে পড়েছে বন্ধুরা? দুটো কিনেছিলাম, একটুখানি কম দাম দিয়ে কিনেছিলাম এগুলো। একটা নিচের ঘরে পাতা আছে এখনও, আর এটা রেখেই দিয়েছিলাম যে মেয়ে আসবে সেদিনকে পাতবো। আর লাইট কালার মেয়েও কিন্তু ভীষণ পছন্দ করে। তবে পিলোটা মানে বালিশের আর মাথার পিলো তো এক হয়নি, এক যদি হতো কি ভালো লাগতো। ওইটা পাতার পর আর আমার একদম ভাল লাগছে না। তবে তোমরা কিন্তু জানিও শুধু বেডশিটটা দেখতে কেমন লাগছে। আর লাইট কালারের পিলো হলো মনে হচ্ছিলো আর একটু যেত, মানে মিল খেত, কিন্তু মিল একদমই খায়নি। তো যাই হোক, আমার কাছে যা আছে আমি সেটাই দিয়ে দিয়েছি। আর তোমাদের তো এখন আমি শুভ সকালই বলিনি। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি ভীষণ ভীষণ ভালো আছি, তোমরা সবাই জানো। কারণ মানে বলতে বলতে না, অনেক দিন অপেক্ষা করতে করতে আমার কিন্তু আজকের এই দিনটা। আর এই আজকের এই দিনটা আমি এত ব্যস্ত হয়ে গেছি না, সমস্তটাই কিন্তু বন্ধু তোমাদের সাথে আমি শেয়ার করব। আর কথা বলতে গিয়ে ভীষণ এক্সাইটেড হয়েও যাচ্ছি আমি, জানো। কথা বলে না তোতলে যাওয়া, আমার কিন্তু সেই অবস্থা হয়েছে। যাই হোক বন্ধুরা, দেখো একবার কাছ থেকে দেখাই বেডশিটের যে প্রিন্টটা কেমন লাগছে, ভালো লাগছে? আমার কিন্তু ভীষণ ভালো লাগছে, শুধু ওই বালিশের কভারগুলো বাদ দিলে। তো কমেন্টস করে কিন্তু অবশ্যই আমাকে জানাবে এই বেডশিটটা কেমন লাগছে। কারণ স্বপ্নাও আমাকে বলছিল যে দিদি, সাদা বেডশিট দেখতে বেশি ভালো লাগে। একদমই ঠিক কথা, সাদা জিনিস যেন ঘরকে ফুটিয়ে দেয়। তো মেয়ের রুম দেখতে পেয়েছো, একদম কিন্তু আমি রেডি করে রেখে দিলাম। যাই হোক, মেয়ে কখন আসবে তার জন্য দেখো আমি তো কিছু রান্না বান্না করে রেখে যাব, কারণ আমার আস্তে আস্তে কিন্তু রাত হয়ে যাবে। রাতে এসে আমি রান্না একদমই করতে পারবো না, ইচ্ছেও থাকবে না। আর আমরা মেয়েরা বাড়ি থেকে যদি 10 মিনিট কি 15 মিনিটের জন্য বেরোই, তাহলেও দেখবি এসে আর এনার্জি পাই না। এটা হচ্ছে কাতলা মাছ, আমি নিয়েছিলাম, তোমাদের সাথে আর সেটা শেয়ার করিনি। এই 4 টুকরো কাতলা মাছই আমি কিনেছিলাম। আর মানে মেয়ে কাতলা মাছ খেতে একটু ভালোবাসে। তবে কী দিয়ে ভালোবাসে বন্ধুরা, তোমরা হাসবে, গাঁটি কচু দিয়ে। মেয়ে ভীষণ ভালোবাসে, মেয়ে তো একদম মনে প্রাণে, তোমাদের বলেছি বাঙাল, আর ওই সমস্ত খেতেও বড় হয়েছে, ওগুলো খেতেই না ভালোবাসে। মেয়েকে বলেছিলাম যে তুই কি খাবে, মেয়ে বললো যা ইচ্ছে একটা করো। কারণ হচ্ছে আমার কিন্তু মানে খেতে বেশি ভালো লাগে না, আমার মন থেকে খিদেটা আসে না। কিন্তু মেয়ে তো ভালোবাসে এই যে কচু দিয়ে খেতে, তাই আমি কচু দিয়ে রান্না করে যাচ্ছি। কারণ 2 দিন আগে কচু দিয়ে রান্না করেছিলাম, তখন কিন্তু মেয়ে আমায় বলেছিল, বাহ তুমি কচু খাচ্ছ মাম্মাম। আর এই দেখো মেয়ের বায়না, এটা বানিয়ে নিয়ে যেতে হবে। কি বানাবো বলো তো বন্ধুরা তোমরা? আর আজকে কিন্তু ভীষণ আমার হুটোপাটা, তার মধ্যেও তোমাদের সাথে অল্প করে কিন্তু আমি শেয়ার করবো আমি কি বানাচ্ছি। মেয়ে নাকি এটাই শুধু খেতে ইচ্ছে করেছে, আর কিচ্ছু না। আর মেয়ে সকালবেলা ওখান থেকে বেরোবে আর এসে পৌঁছবে বিকেলবেলা আমার কাছে। তোর প্রচুর খিদে পেয়ে যাবে, তাই মেয়ের মন মতন এটা কিন্তু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, আর সয়া সস দিয়েছি, একটু নুন দিয়েছি, আর দিলাম এটা হচ্ছে রসুন কুচি। তো এটা দিয়েই কিন্তু ম্যারিনেট করে নেব। তোমরা এইভাবে করো আমি জানি,
দেখো খুব ভালোভাবে করে নিচ্ছি। খুব বেশি সয়া সস দেওয়া যাবে না, ডার্ক সয়া সস তো অল্প দিলেই কিন্তু একটু কালার এসে যায়। তো কিছুক্ষণ রেখে দিয়েছি আমি 10-15 মিনিট। তারপর যে ডিমগুলো ছিল সেটার কিন্তু আমি একটা দেখো এরকম ভুজিয়া মতন বানিয়ে নিচ্ছি, খুব শর্টে দেখাচ্ছি। আর গাজর আর বিনসকে আমি হালকা ফ্রাই করে নিই, তোমরা চাইলে নাও করতে পারো। তো দেখো প্রথমে কিন্তু আমি এরকম ভেজে নিচ্ছি চিকেনটাকে, একদম ছোটো ছোটো করে পিস আমি দোকান থেকে করিয়ে এনেছিলাম। তো সেটাকে ভেজে তুলে নিলাম। লাস্টে কিন্তু আমি দেখো চিংড়ি মাছটা দিচ্ছি। চিংড়ি মাছ দিলে দেখবে একটু জল ছাড়ে, খুব বেশি তো আমরা ভাজবো না, তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে। তো এইভাবে আমি সমস্ত জিনিসগুলোকে কিন্তু ভেজে রেখে দিয়েছি সাইডে। তো একটা ফ্রাই প্যান নিলাম, তার মধ্যে আমি সাদা তেল দিলাম। আর এখানে দেখো সমস্ত ভাজা যে জিনিসগুলো আছে সেগুলো আমি রেখে দিয়েছি একসাথেই। আর এর মধ্যে একটু বেশি পরিমাণে কিন্তু রসুন কুচি দিয়ে দেবে, রসুনও যেন কালারটা না আসে। একটু আদা কুচি আর একটু বেশি পরিমাণে কিন্তু পেঁয়াজ কুচি আমি দিয়েছি। একটু নুন হাত দিয়েই দিলাম, জানো তো, যদি চামচ দিয়ে দিই একটু বেশি হয়ে যাবে বলে। আর এর মধ্যে ভুলে গেছিলাম একটু এবার কাঁচা লঙ্কা, তোমরা চাইলে একটু বেশি দিতে পারো। আর তারপর দেখো আমি যে ভাত, বাসমতি চালের কিন্তু ভাত এটা আমি করে রেখেছিলাম, বাসমতি না সরি দেরাদুন। আর তার উপরে দেখো দিয়ে দিলাম যে সমস্ত ভাজাগুলো অল্প অল্প করে কিন্তু আমি ভাবে মানে খুব হালকাভাবে হাতে আমি কিন্তু মিশিয়ে নেব। আর তোমাদের দেখাতে গিয়ে কিন্তু তালগোল পাকিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো এগুলো আগে দিয়ে দিলে ভালো হতো। ডিম আর এখানে দিচ্ছি দেখো হালকা মানে একদম কম পরিমাণে আমি দিচ্ছি ভিনিগার। আর তোমরা ক্যাপসিকাম অবশ্যই দেবে, আমি ভুলে গেছিলাম জানো তো বাজার থেকে আনতে, যেহেতু ক্যাপসিকাম খাই না না, সেই কারণে ক্যাপসিকাম দিলে কিন্তু একটা চাইনিজ যে ফ্লেভার হয় সেটা কিন্তু উঠবে। তো একটু দেখো ডার্ক সয়া সস আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, জাস্ট একটু কালারটা আসার জন্য। এটা কি বানালাম বলো তো, এটা কিন্তু মিক্সড ফ্রাইড রাইস। তো মিক্সড ফ্রাইড রাইস কিন্তু একটুখানি কালারটা ডার্ক হয়, তো আমি একদমই কম পরিমাণে দিয়েছি। যাই হোক ঠান্ডা করার জন্য এখানে রেখে দিয়েছি, এটা টিফিন বক্সে ভরবো আর মেয়ের জন্য কিন্তু নিয়ে আমি চলে যাব। তো এটা ছিল মেয়ের পছন্দের একটা একদম মানে খাবার, কতটা খাবে আমি জানি না, সাথে আমিও খাবো অবশ্যই। আর কয়েকটা ব্লগ আগে তো অনন্যার জন্য আমি বলেছিলাম যে আমার চিন্তা হচ্ছে, তো অনন্যা আমাকে কয়েকদিন কমেন্টস করেনি, তবে অনন্যা আমাকে জানিয়েছিল যে ওর ননদ আসবে, ওর শাশুড়ি, 2 ননদ, তার মানে 2 না 4টে বাচ্চা, মানে বাড়িতে একদম ভরপুর আনন্দ। তো আমি তো সেটা ভুলে গেছি, আর আমি ওর জন্য চিন্তা করছিলাম। অনন্যা খুব অসুস্থ থাকে জানো তো, সারা বছরই বলতে গেলে ওর নানা রকম শরীর খারাপ, এর মধ্যে আবার ওর চোখেরও অপারেশন হবে। ও কিন্তু আমার বয়সী, অথচ ও নানা রকম সমস্যা, মানে ও খুবই কিন্তু কষ্ট পায়। তো এই কারণে আমি ওর জন্য খুব চিন্তা করছিলাম, কিন্তু ও যে আমাকে বলেছিল একদম জানিস তো না, আমি ভুলেই গেছিলাম। তো যাই হোক তুই খুব ভালো থাকিস, আর তোর কমেন্টস না পেলে কিন্তু আমি ভীষণ মানে চিন্তা করি, ভীষণ আমার ভয় লাগে যে কি হলো, ও কেন কথা বলছে না, মানে দুশ্চিন্তাটাই আমার বেশি হয় তোর জন্য। তুই ভালো থাকিস, সাবধানে থাকিস, আর তুই সবসময় আমাকে এরকম জানাবি। আমি এটা হয়তো ভুলে গেছি, এর পরেরগুলো কিন্তু আর ভুলবো না, কারণ কি বলতো চিন্তা হয় তো সেজন্য। আর সুমিতা বলেছে আমাকে, ওকে আমি ভুলে গেছি না সুমিতা, আমি তোমাকেও ভুলিনি। তোমরা আমার সবার কাছের বন্ধু, তোমরা এত মিষ্টি বন্ধু, তোমরা সবাই আমাকে দেখো আমার ভিডিও বিনা স্বার্থে লাইক করো, এটা কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। যারা আমাকে ভালোবেসে লাইক দাও আমার ভিডিওতে, আমার সাথে এত সুন্দর কমেন্টস করো, এগুলোর জন্য কিন্তু সত্যিই তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। আমার ব্লগ 2-1 জন আছে যে একদমই পছন্দ করে না, তারপরেও তারা দেখবে, দেখে কিন্তু আমাকে নেগেটিভ কমেন্টস করবে। তো আমি ভাবি যে তারা কীরকম, ভালো না লাগলে দেখবো না। তারপরে আবার আমার এরকম বন্ধু তোমরা আছো, যেমন দেখো জয়িতা, ও আমাকে কিন্তু কত ইন্সপায়ার করে যে তুমি একা থাকো, কীভাবে থাকতে হয় এটা দেখে ভালো লাগে, উৎসাহ দেয় আমাকে। তো এগুলো হচ্ছে পরম বন্ধু আমার। তার মধ্যে একজন পৌশালী, ও আমাকে বলেছে যে তুমি হচ্ছে আমার জন্য থেরাপি, মানে ও আমার ব্লগ দেখলে মনে হয় যেন ওর লাইফে কোনো প্রবলেম নেই। তো এইগুলো হচ্ছে আমার কাছে আবার বিশাল বড় প্রাপ্তি। তো তোমরা কিন্তু আমার প্রাপ্তি, তাই আমি নেগেটিভসদের আর বলছি না বন্ধুরা। তার মধ্যে আমাকে একজন বলেছে যে তুমি, মানে পলক বলেছে তুমি হচ্ছে আমার সবচাইতে প্রিয় আন্টি। তো কত ভালো লাগে বিশ্বাস করো, পৃথিবীতে ভালো মানুষের সংখ্যাই কিন্তু বেশি, বিশেষ করে আমার কমেন্ট বক্স দেখলে কিন্তু বোঝা যায়। তারপর রূপা দিদি ভাই, তার সাথে আছে বিনাপানি দিদি ভাই। বিনাপানি দিদি ভাই তো আমাকে তার মানে লাইফের যে কথা সেগুলো শেয়ার করে, তার মানে বর্তমান শরীর কেমন আছে এই সমস্ত বলে। তো অনেক ভালোবাসা দিদিভাই তোমাদের। বন্ধুরা পুরো আমি কিন্তু রেডি হয়ে গেছি, একদম খাওয়া দাওয়া কমপ্লিট, আর আজকে আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। তো এখন আমি দেখো পুরো বিছানা কত সমস্ত গুছিয়ে রেখেছি, যাতে মেয়ে আসবে, স্নান করবে, খাবে, আর মেয়ে শুয়ে পড়বে, আর এই সমস্ত জামা টানাগুলো বন্ধ করে দিয়ে যায়। তো চলো তোমরাও আমার সাথে।
আমিও একটু ঝোল ভাত কিন্তু খেয়ে নিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করলাম না। পুজো দিলাম, আর তারপর দেখো পুরো রেডি হয়ে সমস্ত বন্ধ করে একটুখানি ভগবানের কাছে আশীর্বাদ চাইতে আসলাম, যে জানালাম যে আমি যেন মেয়েকে সুস্থভাবে নিয়ে আসি, আর মেয়ে তো এখন মাঝ আকাশে, মেয়েও যেন সুস্থভাবে আমার কাছে ফিরে আসে। তো ঈশ্বরের আশীর্বাদ নিয়ে তারপরেই কিন্তু বন্ধুরা আমি বেরিয়ে পড়লাম। তো আমি যাচ্ছি কিন্তু ট্রেনে করে মেয়েকে আনতে, আমি কৃষ্ণনগর স্টেশন, ওখান দিয়ে আমি যাব। তো বন্ধুরা তোমরাও কিন্তু একটু প্রে করো যাতে আমার মেয়ে খুব ভালোভাবে আমার কাছে পৌঁছে যায়। মেয়ের সাথে তো বেশি যোগাযোগ করতে পারছি না, প্লেনে থাকলে পরে কী হয় ওখানে তোমরা জানোই যে নেটওয়ার্ক কিন্তু থাকে না যখন প্লেনটা উড়তে শুরু করে, আবার ল্যান্ড হলে কিছুটা। আর মেয়ে কিন্তু জানো তো দুভাগে আসবে, মানে মেয়ের আসাটা অতটা সহজ নয়। মেয়ে এবার যে ডেটে আসছে সেই ডেটে কিন্তু ডিরেক্ট, মেয়ে তো থাকে দেরাদুনে, দেরাদুন থেকে কলকাতার কিন্তু ফ্লাইট নেই সেই ডেটে। সে কারণে মেয়ে কিন্তু সোজাসুজি মানে আসতে পারবে না কলকাতাতে, ওকে আসতে হলে দিল্লিতে যেতে হবে। মানে ওখান থেকে দিল্লি কিন্তু খুব দূর নয়, দিল্লি কাছে, দিল্লি গিয়ে ওয়েট করতে হবে প্রায় 4 ঘন্টা। তারপরে কিন্তু মেয়ে ওখান থেকে ফ্লাইট ধরে আসবে কলকাতাতে, আর আমি এখান থেকে কলকাতা যাচ্ছি মেয়েকে আনতে। তো মানে 7 সমুদ্র পার করে মেয়েকে আসতে হয়। মেয়েদের ওখানে তোমাদের বলেছে যোগাযোগ ব্যবস্থা কিন্তু একদমই ভালো নয়। তো সেই কারণে মেয়ে ওইভাবে এসে ওখানে বসে থাকবে। আর মেয়েকে বলেছি তুই কিছু খাবার মানে যদি বাড়ি থেকে বানিয়ে নেয়, মানে এমনি কিনে নিয়ে আসতে পারিস তো নিবি, আর না হলে এয়ারপোর্ট থেকেই খাবি। তবে মেয়ে বলছে যে আমি একটা ওর ডিমের কি একটা রেসিপি, মানে শুধু ড্রাই আর অন্য কিছু না। আর অত সকালবেলা তো মেয়ে 7টার মধ্যে কিন্তু ওখান থেকে বেরিয়ে গেছে। তো ওখানে ক্যাব বুক করে নিয়ে ও দেরাদুনে চলে গেছে। আর দেরাদুন হচ্ছে মানে যে এয়ারপোর্ট সেটা কিন্তু প্রায় হচ্ছে 50 কিলোমিটার। আর আমি বন্ধুরা লেডিসে বসেছি, দেখো একদম ফাঁকা। প্রথমে একটা জায়গায় বসেছিলাম, বসে আবার এই দিকটাতে এসে একদম ফাঁকা জায়গাতে আমি বসেছি। আর মেয়েকে বলেছিলাম একটু ভিডিও করিস, এটা হচ্ছে দেরাদুন হচ্ছে এয়ারপোর্ট। তো মেয়ের একদমই এতই লাজুক, একটুখানি দেখো করেছে। আমি বললাম দেরাদুনে যখন ঢুকছিলি সেটা দেখাতি। তো এটা হচ্ছে দিল্লি এয়ারপোর্ট। তো দিল্লি এয়ারপোর্টটা ও একটুখানি জাস্ট এক ঝলক দেখাচ্ছে। তো তোমাদের সাথে আমিও শেয়ার করছি যে ও দিল্লিতে এখানে কিন্তু প্রায় 4 ঘন্টা ও বসেছিল। তবে মেয়ে বললো 4 ঘন্টা বসে থাকলেও প্রসিডিওর করতে করতে দেরাদুনে একবার হয়েছে চেকিং, আবার এখানেও চেকিং করতে করতে মানে অনেকটা টাইম এখানে চলে গেছে। আর ভেতরে বসেছিল, বলছে ভালোই লাগছিলো, কারণ খুব ভদ্র জায়গা এয়ারপোর্টের ভেতরে। আর দিল্লি এয়ারপোর্ট আমি কখনো যাইনি দিল্লিতে, কিন্তু মানে এয়ারপোর্টে যাইনি। তো দেখো ভিতরটা কিন্তু বেশ বড়। আর আমি বললাম বাবান এখানে যে তুই বসে আছিস তুই কি কিছু খেয়েছিস? মেয়ে বললো যেন 5টা ডিম আমি রান্না করে নিয়ে এসেছি, মানে ঘরে ছিল। তো সেখান থেকে মানে 2টো মানে খেয়েছে, আর 3টে বলছে আমি তোমার জন্য নিয়ে যাচ্ছি তুমি খাবে। এটা হচ্ছে আমাদের কলকাতা বিমানবন্দর। আমি কিন্তু পৌঁছে গেছি বন্ধুরা, তোমাদেরকে এক ঝলক আমি দেখাই। আমি খুব অপেক্ষা করছি মেয়ের জন্য, যে মেয়ে কোন দিক দিয়ে আসবে। মেয়েকে আমি ফোনও করেছি, আর জানো তো মেয়ের জন্য এত অপেক্ষা করছিলাম, আমি ভেবেছি এই গেটটা দিয়ে বেরোবে, মেয়ে ওই দিকের গেট দিয়ে বেরিয়ে এসছে। আর আমি বলছি আমি তোকে সরাসরি দেখতে পেলাম না। বলে আমি বুঝতে পারিনি, তুমি যে বলেছো 3B গেট, ও ভেতর থেকে তো কোনটা গেট বোঝা যায় না, সব ঘুরে ঘুরে দেখছিলো জানো তো এই লোকগুলো বাদিকে। আমি অনেকক্ষণ ধরে বলছিলাম, মানে আমাকে জন্য জিজ্ঞাসা করছিলো কে আসবে আপনার, একটা মহিলা, আর আমার মেয়ে আসবে। তো যাই হোক বন্ধুরা অবশেষে পেয়েছি মেয়েকে, আর আমি এখন অনেক খুশি। তো আমি আর তোমাদের মাঝখানে কিছু শেয়ার করলাম না, আমি কিন্তু সোজা বাড়ি চলে এসেছি। প্রচুর জার্নি করে হাঁপিয়ে গেছি। মেয়ে বলেছে প্রচণ্ড গরম, দেরাদুনের চাইতে ডাবল গরম হচ্ছে আমাদের এখানে, যেই এয়ারপোর্ট থেকে বেরিয়েছে তখন বলছে মেয়ে। আর একটু দেখো আমি গরম করে নিচ্ছি, আর ওখানে একটু পটল ভাজা করছি, আর কিচ্ছু না, একদম সিম্পল আমি রেখেছি। দেরাদুন রাইস এটা জানো তো, মানে বেশি করে করেছিলাম তখন। তো দেখলাম যে হয়ে যাবে আমাদের আরামসে, অতগুলো ভাত আমরা খাবোও না। বাড়িতে এসে শুধু পটল ভাজাটা করলাম, আর মাছ ভাজা তো অর্ধেক ভাজা ছিল, আবার অর্ধেক ভালোভাবে ভেজে দিলাম। মেয়ে বলে আর কিচ্ছু লাগবে না মামা, আমার খেতে ইচ্ছে করছে না। মেয়ে পুরোটা ভাত খায়ও নি জানো তো। যাই হোক এতদিন পরে মেয়েকে পেয়েছি, একটু বুকে জড়িয়ে ধরে আজকের মতন বন্ধুরা তোমাদের সাথে আমি মানে এখানেই রাখছি, কারণ ভেবেছিলাম দেখাবো, শরীরটা ভীষণ খারাপ লাগছে। যাই হোক দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।